আশিস বন্দ্যোপাধ্যায়ের মানুষের চামড়া ছিল, সেই কারণে অপমান তিনি সহ্য করতে পারছেন না। দীর্ঘদিন ধরে তিনি ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে ভুগতে শুরু করেন। তার জেরেই তিনি আত্মহননের পথ বেছে নিলেন। এই যে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, এই যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আশিস বন্দ্যোপাধ্যায় তিনি অন্যায় দেখেছেন, দলের অন্যায় দেখেছেন, কিন্তু তিনি বলছেন যে আমি প্রতিবাদ করতেও পারিনি। না, একটা দড়ি ঝুলছে, তখনই একটু সন্দেহ লাগলো। নিয়ে সবাই ডাকাডাকি করা হবে দরজায় করে, তখন দেখা গেল যে হ্যাঁ। তিনি লিখছেন, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে, আমার বংশের ছেলেদের রাজনীতি না করারই পরামর্শ দিচ্ছি। আশিসদার এই মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিল। আজকে দুর্নীতি উঠে আসার নেপথ্যে তো এই তৃণমূল কংগ্রেসই দায়ী, মানে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আশিস বন্দ্যোপাধ্যায় শিকার হলেন, কেবলমাত্র শিকার হলেন আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো। তিনি বকটুই হত্যাকাণ্ডে নাকি নেতৃত্ব দিয়েছিলেন। ভাইপো অন্যতম কারণ নয় তো আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য? আশিস বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্যও ছিলেন। তিনি আত্মহননের পথ বেছে নিলেন এই কারণের জন্য, কারণ দীর্ঘদিন ধরে তাকে শুনতে হচ্ছিল বেশ কিছু কটূক্তি। তৃণমূল কংগ্রেস মানেই চোর, এমনকি আশিস বন্দ্যোপাধ্যায়কে ছাল ছাড়িয়ে নেওয়া হবে যদি তিনি কম বয়স হতো তার, এই সমস্ত শব্দগুলো শুনতে হয়েছে। গন্ডারের চামড়া তো নয় এই কুণাল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো। আশিস বন্দ্যোপাধ্যায়ের মানুষের চামড়া ছিল, সেই কারণে অপমান তিনি সহ্য করতে পারছেন না। দীর্ঘদিন ধরে তিনি ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশনে ভুগতে শুরু করেন। তার জেরেই অবশেষে তিনি আত্মহননের পথ বেছে নেন এবং এক পাতার বা এক পৃষ্ঠার একটা আত্মঘাতী নোট তিনি লিখে যান। যে আত্মঘাতী নোট এই মুহূর্তে আমার কাছে রয়েছে, সেইটা আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন এই নোট। আমি হাইলাইট করে রেখেছি বেশ কিছু জায়গাগুলো, যেগুলো খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হচ্ছে আশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের প্রেক্ষিতে দাঁড়িয়ে। প্রথমত হচ্ছে এই সুইসাইড নোটের ঠিক ওপরের অংশটা আপনারা দেখুন। এখানে লেখা আছে প্রফেসর আশিস কুমার ব্যানার্জি, MA PhD, এক্স অ্যাসোসিয়েট প্রফেসর, রামপুরহাট কলেজ। তিনি কিন্তু একবারও তার প্রাক্তন MLA, তৃণমূল কংগ্রেসের অমুক পদে ছিলেন বা তৃণমূল কংগ্রেসের যে লেটার হেড তার, সেই সমস্ত জায়গায় তিনি এই আত্মঘাতী নোট লেখেননি। তিনি লিখছেন একজন প্রাক্তন শিক্ষক হিসাবে তার শিক্ষকতার যে তার পরিচয় বহন করে যে লেটার হেড শিক্ষকতা সংক্রান্ত, সেই লেটার হেডে তিনি চিঠিটা লিখছেন এবং সেখানে বেশ কয়েকটা পয়েন্ট আমার কাছে খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে, যেটা আশিস বন্দ্যোপাধ্যায় মনে করলেন তার শেষ মুহূর্তে দাঁড়িয়ে। তিনি লিখছেন প্রথমে, ছাত্রাবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত, কোনোদিনই কোনো দুর্নীতির সঙ্গে জড়িত হইনি। তিনি প্রথম এইটা দিয়ে চিঠি শুরু করছেন। তারপর লিখছেন, সর্বদা সব দলীয় অন্যায় মেনে নিতে না পারলেও প্রতিবাদ করতেও পারিনি। দলীয় অন্যায় অর্থাৎ দলীয় অন্যায় মানে কি কি থাকতে পারে? কাউকে অপমান করা হতে পারে, অথবা কোনো খারাপ কিছু হতে পারে, অথবা দলীয় দুর্নীতি যেগুলো দানা বেঁধেছিল সে দুর্নীতিগুলোও হতে পারে। লাগাতার এই দলের দুর্নীতির জেরে আজকে চোর স্লোগান শুনতে হচ্ছে বহু মানুষকে না? ফলে এগুলো, এই যে গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, এই যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলো আশিস বন্দ্যোপাধ্যায় তিনি অন্যায় দেখেছেন, দলের অন্যায় দেখেছেন, কিন্তু তিনি বলছেন যে আমি প্রতিবাদ করতেও পারিনি। তারপর তিনি লিখছেন পরের প্যারাতে, সারা জীবনে এক পয়সাও কোনো কাজের বিনিময় নিইনি। আশিস বন্দ্যোপাধ্যায় লিখছেন, ফলে দলের অভ্যন্তরে কাজের বিনিময়ে পয়সা নেওয়া হতো, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় নেননি, সেটা তিনি তার সুইসাইড নোটে জানিয়ে গেলেন। কোনো আর্থিক দুর্নীতির সঙ্গে কখনো জড়িত হয়নি, এটাও লিখছেন আশিস বন্দ্যোপাধ্যায়, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত হয়নি। তারপর তিনি লিখছেন, খুব দুঃখের সহকারেই লিখলেন শেষ জীবনে, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে, আমার বংশের ছেলেদের
রাজনীতি না করার পরামর্শ দিচ্ছি। তিনি লিখছেন, রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে, আমার বংশের ছেলেদের রাজনীতি না করারই পরামর্শ দিচ্ছি। আর সবার শেষে লিখে দিলেন, এটা আমি হাইলাইট করে রেখেছি, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। কিন্তু তিনি সুইসাইড নোটে যা লিখলেন তাতে করে দলের দুর্নীতি যে অন্যতম কারণ তার মৃত্যুর জন্য, সেটা তিনি কার্যত বুঝিয়ে দিচ্ছেন। এবং একই সঙ্গে তিনি এটাও লিখছেন বা এটাও বললেন যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সত্যি খারাপ লাগছে। আশিস বন্দ্যোপাধ্যায় এরকম হাতা গুটিয়ে পাঞ্জাবি পরতেন, একটু ছোটখাটো হাইট, একটা বামপন্থী একটা ব্যাপার তার মধ্যে সবসময় ছিল। যখন তিনি ডেপুটি স্পিকার হিসেবেও কাজ করেছেন তখনও তিনি কার্যত ওরকমই পোশাক পরতেন, ধুতি, পাঞ্জাবি পায়জামা, এবং তার সঙ্গে একটা ঝোলা ব্যাগ থাকতো, এবং সবসময় এখানে একটা ব্যাজ থাকতো। আমি সুযোগ হয়নি সেটা জিজ্ঞেস করার আশিস বন্দ্যোপাধ্যায়কে যে এই ব্যাজটা অ্যাকচুয়ালি কেন তিনি পড়েন বা কি কারণে পড়েন, কিন্তু এই ব্যাজটা তিনি দীর্ঘদিন ধরে পড়েছেন, দীর্ঘদিন ধরে। আমি যতদিন তাকে বিধানসভাতে দেখেছি, মানে আমি বিধানসভা কারাকালীন যতদিন তাকে দেখেছি, তো আমি তাকে ওই ব্যাচটা সবসময় পড়তে দেখেছি। ডেপুটি স্পিকার হিসাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ডেপুটি স্পিকার প্রিভিলেজ যে কমিটি রয়েছে সে কমিটির চেয়ারম্যান হন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে ডেপুটি স্পিকার থাকাকালীন তার সময়তেই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক প্রিভিলেজ জমা পড়েছিল। কিন্তু ডেপুটি স্পিকার খুব সন্তর্পণে গোটা কাজটি করে গিয়েছেন, কাউকে খুব একটা জ্বালাননি, খুব একটা বেশি প্রিভিলেজ অন্তত সাংবাদিকদের বা অন্যান্য সাধারণ মানুষদের হয়নি, এবং প্রিভিলেজ হলেও সেটা শুনানি হয়ে মোটামুটি সলভ হয়ে যায়। কারণ আশিস বন্দ্যোপাধ্যায় এতটাই নরম মাটির ছিলেন, নরম মনের মানুষ ছিলেন যে খুব একটা তিনি অশান্তি ঝামেলা এটা পছন্দ করতেন না। যারা আশিস বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার অভ্যন্তরে দেখেছি তারা জানি, গট করে হেঁটে যেতেন এবং সবসময় মুখে হাসি থাকতো। যখন প্রবল চাপ ছিল, বকটুই কাণ্ড ঘটছে, তখন তিনি খবরটা পেয়ে তড়িঘড়ি বিধানসভা থেকে বেরিয়ে বকটুইর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেই সময়গুলো মনে পড়ছে আমার। আচ্ছা, যাই হোক, হয়তো ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে কারণ অনেকগুলো বিষয় আপনাদের সামনে তুলে ধরার ছিল। এই আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যটায় আমি ঢুকছি, কিন্তু তার আগে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করে গিয়েছেন। আপনারা যদি একটু পাশের স্ক্রিনে দেখতে পারেন, দেখবেন আশিস বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে যখন বিধানসভা ভাঙা হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায় একটু বয়সটা কম, প্রচণ্ডভাবে স্লোগান দিচ্ছেন, এবং বিধানসভা ভাঙচুরের সময় আশিস বন্দ্যোপাধ্যায় তিনি প্রিভিলেজও খেয়েছিলেন একটি অসংসদীয় শব্দ বলার জন্য বাম আমলে, এই বিধানসভা ভাঙার সময়টাতে। ফলে সেই তথ্যটাও এই মুহূর্তে আমার কাছে রয়েছে, আমি জানছি বা দেখছি। এবং আশিস বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিলেন যে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো ডেপুটি স্পিকার, কাজে আপনি তো প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান বা প্রধান, কাজেই আপনি কোনোদিন প্রিভিলেজ খেয়েছিলেন? তখন আশিস ব্যানার্জি বলেছিলেন আমাকে যে আমি যখন ওই বিধানসভা ভাঙচুরের সময় ছিলাম তখন আমি একটু অসংসদীয় শব্দ ব্যবহার করেছিলাম, তার জন্য আমার প্রিভিলেজ খেতে হয়েছিল। মানে যে প্রিভিলেজ খেয়েছেন সে পরবর্তীকালে প্রিভিলেজ কমিটির চেয়ারম্যান। কিন্তু এটা বেশ একটা বিধানসভার একটা বড় বিষয়, মানে এটা অন্দরের একটা ছোট্ট কাহিনী। যাই হোক, এই আশিস বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিধানসভা ভাঙার সময় ছিলেন। পরে তিনি দল পরিবর্তনের পর অদ্ভুতভাবে তিনি যোগদান করেন বা ঘনিষ্ঠ হয়ে পড়েন ঋতব্রত তৃণমূলের সঙ্গে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে খুব একটা পছন্দ করছিলেন না এই কারণে দাঁড়িয়ে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো দলটার এই অবস্থা হয়েছিল। আশিস বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গিল্লি ডান্ডা খেলছেন। এই যেই ভিডিওটা আপনাদের দেখালাম কিছুক্ষণ আগে বিধানসভার অভ্যন্তরে, সেটা আশিস বন্দ্যোপাধ্যায় যখন স্লোগানিং করছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? তিনি পলিটিক্সের সাথে আদৌ ছিলেন না, তিনি গিল্লি ডান্ডা খেলছেন বা পাড়াতে ক্রিকেট খেলছেন। সে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো সিনিয়র লিডারদের মাথার ওপর চেপে নাচানাচি করেন, তাহলে আশিস বন্দ্যোপাধ্যায় স্বাভাবিকভাবে একটা ক্ষোভ দানা বাঁধবে, এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশই কার্যত দেখা গিয়েছে আশিস বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তে ঋতব্রত তৃণমূলের সঙ্গে যোগদান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কিন্তু তবুও তার মানসিকভাবে তিনি ভালো ছিলেন না, কারণ দলটার এই খারাপ অবস্থা এবং এতটা দুর্নীতির সঙ্গে দলটা জড়িত হয়ে পড়েছিল যে আশিস বন্দ্যোপাধ্যায়কে বারবার খারাপ কথা শুনতে হচ্ছিল, যার জন্য তার মন ভারাক্রান্ত ছিল দীর্ঘদিন ধরে, এবং তারই জের সম্ভবত মনে করা হচ্ছে যে আশিস বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা।
যাই হোক, গোটা বিষয়টা নিয়ে অনেকেই অনেক মন্তব্য করেছেন, কিন্তু সবার আগে আমি একবার কুণাল ঘোষের বক্তব্যটা শোনাবো। কিন্তু তার আগে কুণাল ঘোষ একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেই পোস্টটা আপনাদের দেখাচ্ছি। এবং সেখানে কেউ ইম্পর্টেন্ট ভাবে 3 নম্বর পয়েন্টটা দেখুন। সেখানে বলা হচ্ছে আশিসদার ওপর ওই শিবিরে যোগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। ওই শিবির মানে ঋতব্রত শিবিরে। তিনি দলীয় নেতৃত্বকে বোঝানোর চেষ্টা করেছিলেন যে মমতাদির নেতৃত্বে থাকাই ভালো। এটা আরও অনেকের মত, কিন্তু সূত্রের দাবি দুর্নীতির তদন্ত থেকে বাঁচতে যারা ওই শিবিরে গিয়েছেন তাদের কয়েকজন চাপ সৃষ্টি করে আশিসদাকেও তার সঙ্গে থাকতে বাধ্য করেছিলেন। অর্থাৎ এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতি গাইছেন কুণাল ঘোষ। আশিস বন্দ্যোপাধ্যায় মৃত্যু, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এই দুর্নীতি করেছেন বলে আশিস বন্দ্যোপাধ্যায়দের শুনতে হয়েছে চোর চোর বা বিভিন্ন রকম অপমানজনক শব্দ। এর জন্য আপনারা দায়ী, কুণাল ঘোষ আপনি দায়ী। আর আপনি লিখছেন এই বড় বড় কথা। এই চোর চোর শব্দগুলো শুনতে হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের? কেন শুনতে হচ্ছে? আপনাদের জন্যই তো শুনতে হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়কেও শুনতে হয়েছিল। যদি আত্মহত্যার প্ররোচনার যে বিষয়টা বলছেন যে বিজেপি কর্মীদের একাংশ তারা এরকম করেছিল বলে তাদেরকেও তদন্তের আওতায় আনা হোক, তার কারণ হচ্ছে তাকে কলঙ্কিত করেছিল আশিস বন্দ্যোপাধ্যায়কে এক বিজেপি নেতা সম্প্রতি। হ্যাঁ, ডেফিনেটলি সেটা আত্মহত্যা প্ররোচনা হিসেবে অবশ্যই সম্ভাব্য কারণ হিসেবে পুলিশের কাছে বিষয়টা যাওয়া উচিত। কিন্তু আজকে আপনাদের জন্যই তো, আপনাদের দুর্নীতির জন্যই তো আশিস বন্দ্যোপাধ্যায়কে এগুলো শুনতে হয়েছে। ফলে আপনারাও তো আত্মহত্যা প্ররোচনার অন্যতম কারণ হয়ে দাঁড়াচ্ছেন কুণাল বাবু। সেগুলো নিয়ে তো একটাও কথা বললেন না। আপনারা তো ধোয়া তুলসী পাতা নন, তাহলে তো আশিস বন্দ্যোপাধ্যায়কে এভাবে চলে যেতে হতো না। একজন সিনিয়র লিডারকে যখন আপনি সাংবাদিকতা করছেন অন্য একটি চ্যানেলে, সেই সময় দাঁড়িয়ে আশিস বন্দ্যোপাধ্যায় বিধানসভার অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মুভমেন্টটা করছেন। বিধানসভা ভাঙা সেটা নিয়েও অনেক বিতর্ক রয়েছে, কিন্তু মুভমেন্টটা তো করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। দুর্নীতি তো করেছেন আপনারা, আপনি তো নিজেও জেল খেটেছেন কুণাল বাবু। যাই হোক, তো কুণাল ঘোষ কি বলছেন ছোট্ট করে ওই অংশটা একটু শুনে নি। এই যে একটা ট্রেন্ড চলছে, কাউকে কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও, এই যে একটা ভয়ঙ্কর, মানে কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে, মানুষকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। কয়েকদিন আগে সেই ভিডিও প্রকাশ্যে আছে, আপনারা দেখিয়েছেন। 21শে জুলাই, যদিও তিনি তথাকথিত ভালো তৃণমূলের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু তাকে বিজেপির এক নেতা মাঝ রাস্তায় যেভাবে অপমান করেছেন এবং বলেছেন আপনার বয়স কম হলে পিঠের চামড়া গুটিয়ে দিতাম, এটা কোনো ভদ্রলোক নিতে পারবে না। এই ঘটনাটিকেও কিন্তু আত্মহত্যা যদি হয় তার প্ররোচনা হিসেবে ওই বিজেপির গুন্ডাটাকে অ্যারেস্ট করা উচিত। আপনারা শুনলেন কুণাল ঘোষের বক্তব্য। এবার এটার পাল্টা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য একবার শুনে নিন। আশিসদার এই মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিল। গত 15 বছর ধরে অর্গানাইজ লুট এবং লিগালাইজ প্লান্ডারের যারা কুশীলব ছিলেন, যাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, যাদের সম্পত্তির পরিমাণ লিপস অ্যান্ড বাউন্ডস এর মতো বেড়েছে, এবং একটা গ্রাসরুট লেভেলের পার্টি তার বিপুল পরিমাণ টাকা, সেই টাকা ব্যক্তি স্বার্থে ব্যবহার হয়েছে কিনা, এবং দুর্নীতির যা বেরোচ্ছে, প্রতিনিয়ত আতঙ্ক তৈরি হচ্ছে, যে ধরনের দুর্নীতি অনার্থ হচ্ছে। এবং একটা সরকার কখনো না চাইলে যেমন দাঙ্গা হয় না, তেমনি চুরি দুর্নীতিও হয় না। আশিসদার মৃত্যু, এই মর্মান্তিক মৃত্যু, নিশ্চিতভাবে এই ধরনের অপ্রিয় প্রশ্নকেও আবার সামনে নিয়ে চলে আসছে। মানে কিছু করণীয় নেই, এ প্রশ্ন আসবে, এ প্রশ্ন আমি আপনি কেউ না চাইলেও এই প্রশ্ন আসবে। আপনারা শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট ভাবে বলছেন যে এই দুর্নীতির অভিযোগটা তো উঠে আসছে। আজকে এই দুর্নীতি উঠে আসার নেপথ্যে তো এই তৃণমূল কংগ্রেসই দায়ী, মানে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। আশিস বন্দ্যোপাধ্যায় শিকার হলেন, কেবলমাত্র শিকার হলেন, মমতা বন্দ্যোপাধ্যায়দের দুর্নীতি যা হয়েছে শিকার হলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন না যে দুর্নীতি প্রমাণিত হলে আমি ফাঁসি কাটে ঝুলে যাব। দুর্নীতি প্রমাণিত হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ফাঁসি কাটে ঝুললেন আশিস বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বহাল তবিয়তে বিদেশে যাবেন চোখ দেখাতে। তার পাশে কামানদ্বীপ আছে, সেখানে টাকাগুলো একটু সরিয়ে ঠরিয়ে রাখবেন। আশিস বন্দ্যোপাধ্যায় চলে গেলেন। বিধানসভার অভ্যন্তরে তৃণমূল কংগ্রেসের যদি ভদ্র কিছু মানুষজন থাকেন, তার মধ্যে দুজনের নাম উঠে আসতো। আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসতো, আর শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম উঠে আসে। আচ্ছা, আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই প্রশান্ত বন্দ্যোপাধ্যায় তিনি কি দেখলেন একবার দেখুন। ওই সকালে মানে দেখা গেল যে ওই দরজার একটু ফাঁক ছিল, সেখান থেকে দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে সব প্রণাম করে, ভগবানের এ তো খুবই প্রণাম করছে বোধ হয়। তবে দেখা গেল না একটা দড়ি ঝুলছে, তখনই একটু সন্দেহ লাগলো। নিয়ে সবাই ডাকাডাকি করা হলো, দরজায় করে আপনার দেখা গেল যে হ্যাঁ, তারপরে আপনার বাড়ির লোককে সব চেঁচিয়ে ডাকাডাকি হলো, সব তো লোকজন এলো, পুলিশকে ফোন করলো সব। আপনারা শুনলেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। এবার পুলিশ এসপি তিনি যা দেখেছেন একবার একটু শুনে নিন। প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন ডিপ্টি স্পিকার ছিলেন মাননীয় আশিস ব্যানার্জি, কি ওনার একটা ঝুলন্ত অবস্থায় ওনার বাড়ি যে প্রেমাইজ আছে ওখানে আছে। পুলিশ ওখানে যায়, গিয়ে দেখে কি যে রুম আছে, রুমের দুটো দরজা আছে, দুটোই দরজা ভিতর থেকে বন্ধ আছে। উইটনেস और বাড়ির লোকের প্রেজেন্সে ভিডিওগ্রাফির আয়তায় পুলিশ সে দরজাটা ভেঙে ভিতরে ঢুকে আর পরে দেখে কি যে আশিস ব্যানার্জি ওনার দেহে একটা নাইলন রোপ ইয়েলো কালারের দড়ির সঙ্গে পাংখার সঙ্গে বাঁধা ঝুলন্ত অবস্থায় আছে। বডিটাকে নামানো হয় প্রসিজার ফলো করে। ওখানে পাশেই দুটো হ্যান্ড রিটার্ন নোট পাওয়া গেছে, যেখানে অ্যাপারেন্টলি লেখা আছে কি নোবডি ইজ রেসপন্সিবল ফর মাই ডেথ, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই। পুলিশ যা প্রসিজার আছে, যেহেতু এটা আনন্যাচুরাল ডেথ কেসে ইনকোয়েস্ট অ্যান্ড পোস্টমর্টম করা ম্যান্ডেটরি আছে, সেই পদ্ধতিটা চলছে। এখন বডিকে ওখান থেকে সম্মানভাবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রিমুভ করা হয়েছিল। ওখানে ইনকোয়েস্ট প্রসিডিংস চলছে অ্যান্ড ময়নাতদন্ত হচ্ছে। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা। আপনারা শুনলেন। এবার একটা জিনিস উঠে আসছে, যেটা হলো আরেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম, আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তার ডাকনাম সোমু। তিনি বকটুই হত্যাকাণ্ডে নাকি নেতৃত্ব দিয়েছিলেন। তিনি বালি চুরি, বালি পাচারের সঙ্গেও নাকি জড়িত, এই নাম নাকি উঠে আসছে। ফলে তার দুর্নীতিতে যুক্ত থাকার জন্যই কি এই ঘটনা ঘটেছে? একজন টুইট করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেটা একবার আপনাদের দেখাচ্ছি তার ছবি দিয়ে, সংশ্লিষ্ট ভাইপোর ছবি দিয়ে। সে ভাইপোর নামও অভিষেক বন্দ্যোপাধ্যায়, খুব ইম্পর্টেন্ট। ফলে ওই সংশ্লিষ্ট জনৈক ব্যক্তি যিনি এই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, তো তিনি যেটা লিখছেন যে এই ভাইপো অন্যতম কারণ নয় তো আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর জন্য। যাই হোক, এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। পুলিশের তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, দেখা যাক এবার তদন্ত প্রক্রিয়া কিরমভাবে এগোয়। তবে একটা বিষয়, এই আত্মঘাতী নোট অনেক কিছু বুঝিয়ে দিল। এই আত্মঘাতী নোট বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেস টাকা খেয়েছে, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় কোনোদিন টাকা খাননি। তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে, কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায় কোনো দুর্নীতি করেননি। তৃণমূল কংগ্রেসের খারাপ দেখেছেন আশিস বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই খারাপটাও তিনি প্রতিবাদ করতে পারেননি। এই সুইসাইড নোটে কার্যত সবটাই বুঝিয়ে দিয়ে গেলেন প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। এরপরেও কুণাল ঘোষরা বড় বড় কথা বলবেন, এরপরেও মমতা বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলবেন। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।